6 মার্চ 2022। আগের দুটো পর্বে আপনারা দেখেছেন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আমরা হুগলির বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখেছি। এর মধ্যে প্রথমেই আমরা গেছিলাম হংসেশ্বরী মন্দির আর তার লাগোয়া অনন্ত বাসুদেব মন্দির। সেখানে দেখেছি অনবদ্য টেরাকোটার কারুকার্য। এরপর গেছিলাম বাংলার তথাকথিত প্রথম মসজিদ গাজী দরগায়। সেখান থেকে আমরা ব্যান্ডেল চার্চ ঘুরে দেখেছি, তার ইতিহাস বর্ণনা করেছি। আর সবশেষে আমরা গেছিলাম হুগলি ইমামবাড়া, তার ঘড়িঘর, তার আশ্চর্য ইতিহাস আমরা বর্ণনা করেছি। আজ আমরা যাব হুগলির আরেকটি দর্শনীয় স্থান লাহিড়ী বাবার আশ্রমে। চলুন আমাদের সাথে ঘুরে আসবেন। কলকাতা থেকে সাকুল্যে 53 কিলোমিটার দূরে অবস্থিত লাহিড়ী বাবার মন্দির যেতে গেলে দিল্লি রোড থেকে খুব বেশি হলে 8-10 কিলোমিটার ভিতরে ঢুকতে হয়। সময় লাগে বেশি কম 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা। খুব সহজেই আপনারা গাড়ি করে এখানে চলে আসতে পারেন, অথবা যারা ব্যান্ডেল যাবেন সেখান থেকে একটা টোটো করে লাহিড়ী বাবার আশ্রমে চলে আসতে পারেন। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় 30শে সেপ্টেম্বর 1828 সালে পশ্চিমবঙ্গের ছোট্ট গ্রাম ঘূর্ণিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় প্রায়শই ওনাকে দেখা যেত কোনো না কোনো গাছের তলায় পদ্মাসনে বসে বা বালির স্তূপের নিচে ধ্যান করতে। লাহিড়ী মহাশয় অতি জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার স্কুল জীবনেই বহু ভাষায় পারদর্শী ছিলেন, যেমন সংস্কৃত, বাংলা, ফ্রেঞ্চ ও ইংলিশ। বড় হয়ে উনি হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ, পুরাণ প্রভৃতি আয়ত্ত করেন। লাহিড়ী মহাশয় তার পরিবার ও আত্মীয় বন্ধুদের কাছেও খুবই সমাদৃত ছিলেন। আমবাগানে ঘেরা বিশাল অঞ্চল জুড়ে এই লাহিড়ী বাবার আশ্রম এবং তার পারিপার্শ্বিক পরিবেশ। আছে বেশ বড় একটি জলাশয়, যেখানে প্রচুর মাছ আছে এবং মাছ রাঙাকে আটকানোর জন্য বিশেষ জালের ব্যবস্থাও করা আছে দেখলাম। দর্শনার্থীদের জন্য লাহিড়ী বাবার আশ্রম খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12:30 অবধি, আবার দুপুর 3:30 থেকে সন্ধে 7টা অবধি। আমরা গিয়ে পৌঁছেছিলাম ওই 3:30 বাজতে একটু আগে। দেখলাম লাইন যদিও ছিল, খুব বেশি নেই, দাঁড়িয়ে পড়লাম লাইনে। আশ্রমে ঢুকেই এর পরিবেশ আমাদের মুগ্ধ করলো। প্রথমেই চোখে পড়ল একটি হাতির মূর্তি সবাইকে স্বাগত জানাচ্ছে। ডান দিকে শিব ঠাকুরের মূর্তি। একটু এগোতেই চোখে পড়ল একটি এনক্লোজারের ভেতরে রাখা বিভিন্ন প্রজাতির হাঁস। কাশিমণি নামক সুন্দরী রমণীর সাথে বিবাহ বন্ধনে বাধা পড়ে শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় তার সাংসারিক জীবনের সূত্রপাত করেন ও ভবিষ্যতে তাদের 2 পুত্র সন্তানের জন্ম হয় 3 কড়ি এবং 2 কড়ি। তিনি তার পরিবার নিয়ে বেনারসের একটি পুরনো বাড়িতে থাকতেন। লাহিড়ী মহাশয় ছিলেন ভারতীয় ক্রিয়া যোগ গুরু। তিনি যোগীরাজ এবং কাশী বাবা নামে ক্রিয়া যোগ শিক্ষক ও অনুশীলনকারীদের মধ্যে বিখ্যাত ছিলেন। আশ্রমে ঢুকে বাঁদিকে একটুখানি এগোলেই একটি বাগানের পরে চোখে পড়বে একটি কুটির। কুটিরটির উপর থেকে জলের ধারা নেমে আসছে এবং সেটি 4 ধার দিয়ে পড়ছে। ভিতরে প্রবেশ করলে দেখা যাবে শিব ঠাকুরের একটি অসাধারণ সুন্দর মূর্তি। আমরা এই মূর্তিটিকে প্রদক্ষিণ করলাম। চলুন দেখে নিই। লাহিড়ী মহাশয়
ক্রিয়াযোগ প্রাণায়াম শেখেন মহাবতার বাবাজির কাছ থেকে 1861 সালে কুকুচিনাতে, যা দ্রোণাগিরি পাহাড়ে দোয়ারহাট শহরের কাছে কৌশানী জেলার উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পরে তিনি তার এই ক্রিয়াযোগের শিক্ষা দান করেন কলকাতার যুক্তেশ্বর গিরিকে। এই শিব ঠাকুরের কুটিরের সামনে একটি পরিখা, আর তার মাঝখানে অসাধারণ সুন্দর একটি মূর্তি। আর এই পরিখার ঠিক পাশেই আছে লোকনাথ বাবার মন্দির। এরপর বাঁদিকে পড়বে একটি দ্বিতল কুটির। এটি আসলে একটি গুরুকুল। এখানে ব্যাসদেব তার শিষ্যদের শিক্ষাদান করছেন। অসাধারণ সুন্দর এই মূর্তিগুলি দেখলে মনে হবে যেন জীবন্ত। সর্বধর্ম সমন্বয়ের ভারতীয় সংস্কৃতির একটি আদর্শ উদাহরণ হলো লাহিড়ী বাবার আশ্রম। এখানে এরপরে প্রথমে চোখে পড়বে ইসলাম, আর তারপরে যীশু খ্রিস্ট। এরপর মূল মন্দিরে যাওয়ার রাস্তায় একটি বাগান পেরোলেই বাঁদিকে চোখে পড়বে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার অপূর্ব সুন্দর একটি স্কাল্পচার। এর ঠিক উল্টো দিকেই জগদ্ধাত্রী মন্দির। এখানে মায়ের ছবি তোলা পারমিশন থাকলেও অন্য কোনো ব্যক্তির ছবি বা নিজস্ব সেলফি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এরপর ডান দিকে জুতা মোজা খুলে প্রবেশ করতে হয় মূল মন্দিরের দিকের যাওয়ার রাস্তায়। মন্দিরে যেতে চোখে পড়বে নানা রকম সুদৃশ্য মূর্তি, চিলড্রেন্স পার্ক, এমনকি আপনারা দেখবেন রাধা কৃষ্ণ এবং বিভিন্ন মনীষীদের মূর্তিও। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি রাখা রয়েছে এখানে। অত্যন্ত সুন্দর মন্দির, আর ওয়েল মেনটেন্ড, ওয়েল ডিসিপ্লিনড। মাস্ক ছাড়া নো এন্ট্রি, খুব স্ট্রিক্ট। আর প্রত্যেকের মাথায় ঘোমটা দিতেই হবে, ঢাকতে হবে মহিলাদের। তো এইসব ব্যাপারে এখানে খুব মেনে চলে। আর অত্যন্ত সুন্দর একটি মন্দির আমি দেখলাম। মানে কলকাতার আশেপাশে এখন অবধি ততটা প্রচার পাইনি, যেহেতু খুব কম দিনে ওপেন হয়েছে, কিন্তু অত্যন্ত সুন্দর, তাই না? একদমই তাই। আর সামনে দোল পূর্ণিমা বলে এখানে একটা ওরা বললো যে ওদের প্রস্তুতি চলছে। এখানে সেই অর্থে আবির টাবির ওইসব খেলা হয় না, কিন্তু খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মানে সেই বড় বড় সমস্ত আর্টিস্টরা আসেন। আমরা জিজ্ঞেস করলাম, তবে দোল পূর্ণিমার সমস্ত বুকিং ওদের বন্ধ হয়ে গেছে, ঘর ফর বা অন্য কিছু পাওয়া যাবেও না। তো এইরকম আর কি।
2003 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ও 2016 সালে এই আশ্রমের কাজ শেষ হয়। প্রথম বসন্ত উৎসব পালনের সাথে সাথে বাবাজি মহারাজ ও লাহিড়ী মহাশয়ের ঐশ্বরিক ক্ষমতাকে উদ্দীপিত করে সারা বিশ্বে প্রেম, প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়ানোর শপথ নিয়ে এই আশ্রমের উদ্বোধন হয়। মন্দিরের বেশ কিছু অংশে এখনো কাজ চলছে, যেমন এই মন্দিরটি এখনো বিগ্রহ আসতে বাকি আছে। এরপরে আমরা প্রবেশ করব মূল মন্দির প্রাঙ্গণে। লোহার গেটের ফটক দিয়ে আমরা ঢুকলাম মূল মন্দির প্রাঙ্গণে। অমৃতসরের স্বর্ণ মন্দিরের ঢঙে তৈরি এই মন্দির একটি জলাশয়ের মধ্যে অবস্থিত। এখানেও মূল মন্দিরে যাওয়ার আগে দুদিকে বানানো হয়েছে দুটি মন্দির। প্রথমে বাঁ দিকে আছেন কৃষ্ণ, কালী এবং মা দুর্গা। মূল মন্দিরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই মূল মন্দিরে প্রবেশ করার আগে আমরা গেলাম ডান দিকের মন্দিরটি দর্শন করতে। এই ডান দিকের মন্দিরটি রাম, লক্ষ্মণ এবং সীতার উদ্দেশ্যে। নিচে হনুমানেরও একটি ছোট মূর্তি আছে। জলে পা ভিজিয়ে টানেলের ভেতর দিয়ে প্রবেশ করতে হয় মূল মন্দিরে। অসাধারণভাবে নির্মিত এই মন্দিরটিতে আছেন জগন্নাথ দেব, বুদ্ধদেব, গণেশ, সরস্বতী ইত্যাদি বিভিন্ন দেবদেবীর মূর্তি। সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটি হলো এর পরিচ্ছন্নতা। কোনো ঠাকুরের বিগ্রহে মালা, ফুল, বেলপাতা বা সিঁদুরের আধিক্য যেমন নেই, তেমনি পুরো মন্দির চত্বরটি ঝাঁ চকচকে। সিঁড়ি দিয়ে নেমে মূল মন্দিরে আছে শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের একটি বিশাল মূর্তি, ধ্যানমগ্ন, আধ বোঝা চোখে, যেন জীবন্ত। খুব সুন্দর একটি অভিজ্ঞতা অর্জন করে আমরা মন্দির থেকে বেরোলাম তখন প্রায় বিকেল 4:30। যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মাটির থেকে নীল যারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে বরি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি তার প্রতি শ্রদ্ধার্ঘ্যের একটি। কিন্তু আজ মৃত্যুর কথা নয়, আজ আমরা যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে ব্যান্ডেলের নিকট দেবানন্দপুরে। লাহিড়ী বাবার আশ্রম থেকে বেরিয়ে গ্রামের সরু পথ ধরে খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় দেবানন্দপুর গ্রামটিতে। এখানে আছে শরৎ স্মৃতি পাঠাগার, যেটি রবিবার বলে বন্ধ ছিল, আমরা দেখতে পারিনি। এরপর গেলাম যত্নের অভাবে পড়ে থাকা শরৎচন্দ্র চ্যাটার্জির জন্মভিটেতে।
এই মূর্তিটি ছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই জন্মভিটেতে আর বিশেষ কিছু দ্রষ্টব্য ছিল না। প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এটিকে একটি মিউজিয়াম হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। আমরা দাঁড়িয়ে আছি এখন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটেতে। খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমাদের দেশ হতভাগা বাংলা এরকম একজন সাহিত্যিক তার জন্মভিটার কিভাবে তার পরিচর্যা করছি আমরা। দেখুন কি অবস্থায় পড়ে আছে, মনে হচ্ছে মানে ভূত বাংলোর মতো একটা অবস্থায় পড়ে আছে। শুধু একটু দরজায় রং করা, সব দরজা বন্ধ, কোনো যত্ন নেই। কত বড় একটা ট্যুরিস্ট স্পট হিসেবে এখানে করে নেওয়া যায়, একটা মানে প্র্যাকটিক্যালি সাহিত্যিকদের জন্য একটা তীর্থক্ষেত্র বলা যায়, তার জন্য কোনো যত্ন নেই, কোনো উদ্যোগ নেই, কোনো যত্ন নেই যে এই জায়গাটা একটা লাইব্রেরি করা, কিছু একটা সাহিত্যের আসর বসানো। শুধু এই মূর্তিটা ছাড়া আর কিছু এখানে দেখার মতো পেলাম না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কিছু নিয়ে। টাটা।